প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যেটা জানতাম যে কোয়ান্টাম সংখ্যার 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আমরা পাই, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার শ্রেণী বিভাগ করলে আমরা 4 ধরনের যে কোয়ান্টাম সংখ্যা পাই তার মধ্যে চতুর্থ প্রকারের যে কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা বলে থাকি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস লেকচারে আলোচনা করব। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই সংখ্যাটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন কিংবা এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে যে বিজ্ঞানী ধারণাটা দেন ওনার নাম হচ্ছেন উলেনবেক। আমরা সর্বপ্রথম উলেনবেক থেকে যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণাটা পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে কি, আমরা জানি প্রত্যেকটা পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তর, সেই শক্তি স্তরের যে অরবিট বা শক্তি স্তর বা অরবিট, সেই অরবিটের যে অরবিটাল পাওয়া যায়, সেই অরবিটালের মধ্যে ইলেকট্রন সবসময় ঘুরতে থাকে এবং ইলেকট্রন যখন ঘুরে তখন ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। অর্থাৎ নিজ অক্ষের সাপেক্ষে সে কিভাবে ঘুরে? নিজ অক্ষের সাপেক্ষে সে দুই দিকে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন যখন কক্ষপথ বা অরবিটালে অবস্থান করে তখন সে নিজ অক্ষের সাপেক্ষে আবর্তন করে কিংবা ঘূর্ণন করে। যদি ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন আমরা সেটাকে বলি -12। আর যদি ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এন্টি ক্লকে ঘুরে, তখন আমরা সেটাকে বলি +12। অর্থাৎ একটা শক্তি স্তরে যদি আমাদের কাছে চিন্তা করা হয় যে একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এই অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন বিদ্যমান, এই ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে এর পাশে যে ইলেকট্রন থাকবে সেটা ঘড়ির কাঁটার, এটা যদি আমার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে এটা আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অথবা এটা যদি আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে এটা আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এখন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ক্লকওয়াইজ, তাহলে আমরা -12 বলি। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে আমরা এটাকে এন্টি ক্লকওয়াইজ বা +12 বলি। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে যে কোয়ান্টাম সংখ্যাটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বা যে সংখ্যা দ্বারা কোনো একটি পরমাণুতে অরবিটালে বিদ্যমান ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা পাওয়া যায় বা ঘূর্ণন প্রকাশ করা হয়, যে কোয়ান্টাম সংখ্যা, সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলে থাকি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে নিজ অক্ষের চারপাশে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশকারী সংখ্যাকে আমরা বলে থাকি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রনের একটা ইলেকট্রন যখন অরবিটালে ঘুরতে থাকে কিংবা ঘূর্ণায়মান থাকে, সেই ইলেকট্রনের ঘূর্ণন যে সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ পাই বা প্রকাশ করতে পারি সেটাকে আমরা বলে থাকি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে টোটাল বিষয়টাকে আমরা যদি সামারি করি, সর্বপ্রথম আমাদেরকে যে বিজ্ঞানী ধারণাটা দেন যে নিজ অক্ষের চারপাশে ইলেকট্রন ঘূর্ণন করতে পারে বা নিজ অক্ষের সাপেক্ষে ইলেকট্রন অরবিটালে যখন অবস্থান করে তখন ঘুরে, এই যে ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে যে বিজ্ঞানী ধারণা দেন ওনার নাম হচ্ছে উলেনবেক। তাহলে এই উলেনবেক থেকে আমরা আসলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পাই। স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি বা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি? যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা অথবা যে সংখ্যা দ্বারা আমরা কোন একটি পরমাণু অরবিটালে বিদ্যমান ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা পাই বা ঘূর্ণন প্রকাশকারী যে সংখ্যা, সেই সংখ্যাকে আমরা বলে থাকি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন একটা অরবিটালে ইলেকট্রন যখন অবস্থান করে তখন আমরা জানি সর্বোচ্চ 2টি ইলেকট্রন অবস্থান করতে পারে, কোন একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন অবস্থান করতে পারে। এখানে বোঝানো হচ্ছে, অরবিটাল বলতে বোঝানো হচ্ছে, আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যখন পড়লাম তখন কিন্তু জানতাম যে পি অরবিটাল যদি বোঝানো হয় তাহলে পি অরবিটালের
তিনটা প্রকার থাকে, px py pz। d অরবিটাল যদি বোঝানো হয় তাহলে d অরবিটালে পাঁচটা প্রকার থাকে, dx y dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। তাহলে এখানে অরবিটাল বলতে বোঝানো হচ্ছে ওই যে সেই d অরবিটালের যে ভাগগুলা, p অরবিটালের যে ভাগগুলা, সেই অরবিটালগুলোর কথাই বলা হচ্ছে এখানে। অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি উপ উপশক্তি স্তর। তাহলে অরবিটাল যখন এই ধরনের উপ উপশক্তি স্তরে অবস্থান করে কিংবা নিজস্ব অরবিটালে যখন ইলেকট্রনগুলো অবস্থান করে, তখন ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। কারণ নিজ অক্ষের সাপেক্ষে ঘোরার সময় যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন আমরা এটাকে বলি প্লাস হাফ, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন আমরা এটা বলি মাইনাস হাফ। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাধারণত স্পিনের এস দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে যেহেতু স্পিনের এস দ্বারা প্রকাশ করতে থাকি, অর্থাৎ এস এর মান দুই ধরনের হতে পারে, এস এর মান দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্লাস হাফ হতে পারে এস এর মান, আর একটা হতে পারে মাইনাস হাফ। আর একটা কক্ষপথে যখন ইলেকট্রন থাকবে তখন অবশ্যই একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ হবে, একটা ইলেকট্রনের জন্য মাইনাস হাফ হবে। এটা বিষয়টা কেন? কারণ ইলেকট্রন যখন আসলে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে তখন সে ঘোরার সময় ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি করে ফেলে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ফলে একটা কক্ষপথে যদি দুটি ইলেকট্রন থাকে তাহলে দুটি ইলেকট্রন ঘোরার সময়, একটা ইলেকট্রন ঘোরার সময় যখন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে এর সাথে আরেকটা ইলেকট্রন যে থাকবে সেও ঘোরার সময় কি করবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। ম্যাগনেটিক ফিল্ড, দুটি ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক ফিল্ড হতে হবে কি? যদি আমার দুটি ইলেকট্রন একইভাবে ঘড়ির কাঁটার দিকে থাকে, আমরা যদি একটু চিন্তা করি যে আমার কাছে যে দুটি ইলেকট্রন আছে, তাহলে সেই দুটি ইলেকট্রন যদি মনে করলাম ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেক্ষেত্রে এই ইলেকট্রনটা আমরা যদি চিন্তা করি এভাবে, এটা একটি ইলেকট্রন, এই ইলেকট্রনটা ঘোরার সময় আমার এই পাশ থেকে ঘুরলো, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে আমরা যেভাবে প্রকাশ করি আমরা মনে করলাম এইটাও এভাবে ঘুরলো। তাহলে সেক্ষেত্রে এই ইলেকট্রনটা ঘোরার সময় যে ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এই ইলেকট্রনটা ঘোরার সময় ঠিক একই ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তাহলে এখন দুটি ইলেকট্রন যখন একটা কক্ষপথ বা শক্তি স্তরে অবস্থান করে বা অরবিটাল অবস্থান করে, তখন দুটি ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড যদি একই হয়ে যায় তখন সেক্ষেত্রে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়। যার কারণে আমাদেরকে অবশ্যই কখনোই একই দিকে রাখতে পারবো না, আমাদেরকে রাখতে হবে পরস্পর বিপরীত দিকে। ইলেকট্রন যে দুটো থাকবে সেই দুটো থাকবে পরস্পর বিপরীত দিকে। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দুইটা ইলেকট্রনই ঘোরার সময় তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। এটা যদি এদিক থেকে হয় আমার এটা হবে এই পাশ থেকে। তাহলে এক্ষেত্রে এর যে ম্যাগনেটিক ফিল্ড পরস্পর বিপরীত থাকবে। বিপরীত যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকলে তাদের স্থায়িত্ব বেড়ে যাবে। আর একই দিকে হলে সেক্ষেত্রে দুটারই ম্যাগনেটিক ফিল্ড একই দিকে হয়, ফলে ইলেকট্রন বিকর্ষণে অরবিটালের মধ্যে অবস্থান করা তার জন্য কষ্টকর হয়ে যায়, অর্থাৎ অরবিটালের স্থায়িত্ব নষ্ট হয়ে যায়, স্টেবিলিটি নষ্ট হয়ে যায় বা স্টেবিলিটি থাকে না। তাহলে এই হচ্ছে আমাদের জন্য স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা পুরো বিষয়টা আমরা যদি একটু সামারি করি, আমরা বিগত 4টা ক্লাসে যেটা জানলাম যে আমাদের কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি। কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি কোন একটি পরমাণু, কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি কোন একটি পরমাণু অরবিট বা শক্তি স্তরের আকার আমরা বুঝতে পারি, অরবিটালের আকৃতি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এরপর হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। অরবিটালে বিদ্যমান ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তাহলে যে সংখ্যা দ্বারা একটা কক্ষপথ শক্তি স্তরের আকার, অরবিটাল বা উপশক্তি স্তরের অরবিট বা শক্তি স্তরের আকার, অরবিটাল বা উপশক্তি স্তরের আকৃতি, অরবিটাল বা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং অরবিটাল বা উপশক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন সম্পর্কে ধারণা পাওয়া যায় যে সংখ্যা দ্বারা বা যে 4টা সংখ্যা দ্বারা, সেই 4টা সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তার মধ্যে আমরা যদি বলি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন একটি পরমাণুর শক্তি স্তর বা অরবিট সম্পর্কে ধারণা পাওয়া যায়, এর আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, এর আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, অরবিটের ঘটনা নিয়ে যে কোয়ান্টাম সংখ্যা আলোচনা করে সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলে থাকি প্রধান কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালে, তাহলে আগেরটা ছিল অরবিট বা শক্তি স্তর, এখন হচ্ছে অরবিটালের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, সেটাকে আমরা বলে থাকি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপর অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস যে সংখ্যার মাধ্যমে জানতে পারি বা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি সেটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপর অরবিটালে অবস্থানরত ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলে থাকি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই 4টা বিষয় আমরা যেহেতু কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি, এই 4টা বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বা প্রয়োজনীয়তা।
তাহলে আমাদের টোটাল কোয়ান্টাম সংখ্যার উপর আমরা যে ক্লাস আলোচনা 4টা ক্লাস আলোচনা করলাম, এই ক্লাসের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে যদি আমরা করে থাকি তাহলে আমাদের কাছে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাওয়া যাবে বা ভালো একটা ধারণা আমরা অর্জন করতে পারবো। তাহলে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করলাম কোয়ান্টাম সংখ্যার উপর। আমাদের পরবর্তী ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করবো সেটা হচ্ছে কি অরবিটালে ইলেকট্রনের বিন্যাস, কোন একটি মৌলে ইলেকট্রনের বিন্যাস, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।